চাপাই সীমান্তে বাংলাদেশ ভারত উত্তেজনা, স্থানীয়দের সংঘর্ষ, অন্তর্বর্তী সরকারকে নাজুক করার অপচেষ্টা, অভিমত নিরাপত্তা বিশ্লেষকদের। এবারে ঋণ খেলাপিদের মনোনয়ন দেবে না বিএনপি, জানালেন মির্জা ফখরুল। ফ্যাসিস্টদের সংসদে যেতে না দেওয়ার আহ্বান বদিউল আলম মজুমদারের। ব্যক্তি বন্দনা নয়, স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান তরুণ প্রজন্মের কাছে স্পষ্ট হবে বলেছেন তারেক রহমান। সরকার অবিবেচকভাবে কর বাড়াচ্ছে বলেছেন দেবপ্রিয় ভট্টাচার্য। টিসিবির 1 কোটি কার্ডধারীর 37 লাখই ভুয়া, জানালেন বাণিজ্য উপদেষ্টা। ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার এখনো না হওয়ায় ক্ষোভ ছাত্রদলের। দুর্নীতি চাঁদাবাজি বন্ধ না হলে শহীদদের আত্মা কষ্ট পাবে বলেছেন জামায়াতের আমির। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। এবার গাছ ও ফসল কাটা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা দুদেশের নাগরিকদের মধ্যে। ভারতীয়দের হামলায় আহত হয়েছে 3 বাংলাদেশি। সমাধানের চেষ্টা করছে বিজিবি, বিএসএফ। সীমান্তে এই উত্তেজনার জন্য ভারতকে দুষলেন নিরাপত্তা বিশ্লেষক ও স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স সম্পাদক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শাহিদুল আনাম খান। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি সাখওয়াত জামিল দোলনকে সাথে নিয়ে জিয়া খানের রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ভারত সীমান্তে দুদেশের মানুষের মধ্যে চরম উত্তেজনা। শনিবার সকালে কিরণগঞ্জ সীমান্তের শূন্যরেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গম কাটায় বাধা দেয় ভারতীয়রা। এ সময় তারা কেটে দেন বাংলাদেশের কয়েকটি আম গাছ। এ নিয়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পাথর ছোড়ে ভারতীয়রা। তাদের ছোড়া পাথর ও হাসুয়ার আঘাতে আহত হন কয়েক বাংলাদেশি। বিএসএফ কে লিয়ে কিনা চায়রা লিয়ে এসে মনে করে বাংলাদেশের কাজ টাজ কাটে বাংলাদেশের একটা বিজিবির আঙুল কাটে দিছে দিয়ে মনে করেন যে লোকজনকে মসজিদে মাইকিং করে বলা হয়েছে যে তোমরা যা আছে বাংলাদেশ হলো হেসা কাতালে এসো। ওদের চায়রা হাজার হাজার বিএসএফ নিয়ে বিএসএফ টিয়ার গ্যাস ছেড়ে ওদেরকে যে তীর মেরেছে আমাদের অনেক জনগণকে। বিপুল মানুষের উপস্থিতিতে চরম উত্তেজনার মাঝে পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খায় বিজিবি ও বিএসএফ। বাড়ানো হয়েছে নিরাপত্তা। এর আগে চৌকা সীমান্তের ওপারে ভারতের সুখদেবপুরে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। দেশের পট পরিবর্তনের পর বাংলাদেশ ভারত কূটনীতিতে চলছে টানাপোড়েন। এর রেশ পড়েছে দুদেশের সীমান্তে। এদিকে বাংলাদেশকে চাপে রাখার জন্য সীমান্তে কাঁটাতারের বেড়া এবং অনুপ্রবেশের গল্প তৈরি করেছে ভারত, এমন মন্তব্য নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহিদুল আনাম খানের। তো বাংলাদেশের অনুপ্রবেশের যে 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 একটা গল্প, এটা তো আমি গল্পই মনে করি। এটা কিন্তু ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গে আসাম, ত্রিপুরা এবং অন্যান্য 7 সিস্টার যে অঙ্গরাজ্যগুলোতে এটা একটা ইলেকশন ইস্যু। সো এটা প্রত্যেক 3-4 বছর পর পর এই অনুপ্রবেশের যে একটা ধোঁয়া এবং অনুপ্রবেশের এই যে একটা গল্প, এটা প্রত্যেকবারই এটা আপনার রিপিট হতে থাকে। কারণ এটা থেকে ভোট পাওয়ার এটা একটা কৌশল। বাংলাদেশ থেকে কেন অনুপ্রবেশ করবে, কী কারণে? ওখানে কি অবস্থা আমাদের চেয়ে ভালো? গত 20-25-30 বছর যদি আপনি পরিসংখ্যান নেন, আমাদের ইকোনমিক কন্ডিশন, আমাদের সোশ্যাল ইন্ডিকেটার্স পশ্চিমবঙ্গ কেন ভারতের যে কোনো রাজ্যের থেকে বাংলাদেশে অনেক ভালো। 6-7টা বিষয় অনেক ভালো। সুতরাং বাংলাদেশ থেকে কেন লোকে যাবে নিজের পায়ে কোড়াল মারতে? ভারতে কোন জায়গায় গিয়ে এখানে বসবাস করে যে আরও বাংলাদেশ থেকে ভালো থাকবে? এটা আমি বুঝতে পারি না। সো অনুপ্রবেশ এই কথাটা আমার কাছে বিশ্বাস হয় না এবং এটা একটা পলিটিক্যাল প্লয়। 5 আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারকে নাজুক অবস্থায় ফেলতে ভারত এসব অন্তরায় তৈরি করেছে বলেও অভিযোগ করেন এই নিরাপত্তা বিশ্লেষক। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বাংলাদেশের জনগণের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত। দুদেশের মধ্যে কেমন সম্পর্ক চায় দিল্লি, সেই প্রশ্নের ব্যাখ্যায় বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
বাংলাদেশের জনগণের সঙ্গে ভারত সুসম্পর্ক চায় এবং এ বিষয়ে ভারত দৃঢ় প্রতিজ্ঞ, এমনটাই জানান জয়সওয়াল। তিনি বলেন, বাংলাদেশ সম্পর্কে ভারতের মনোভাব ইতিবাচক এবং এই মনোভাবই বহাল থাকবে। দুই দেশের সার্বভৌম সরকারের করা চুক্তি পর্যালোচনার বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতকে আনুষ্ঠানিকভাবে কিছু জানিয়েছে কিনা এই প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, সম্প্রতি বাংলাদেশের অস্থায়ী হাইকমিশনারকে ডেকে ভারতের মনোভাবের কথা স্পষ্ট করে জানানো হয়েছে। তাকে বলা হয়েছে, সীমান্ত অপরাধ মুক্ত রাখতে ভারত দৃঢ় প্রতিজ্ঞ, যেজন্য আন্তঃসীমান্ত অপরাধ মোকাবেলার ক্ষেত্রে কোনো ঢিলেমি দেওয়া হবে না। পণ্যের চোরাচালান, মানুষ ও গরু পাচার বন্ধে সীমান্তে বেড়া দেওয়া ও আলোর ব্যবস্থা করার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রযুক্তির সাহায্য নেওয়া হবে। আগামী নির্বাচনে যেন কোনো ঋণখেলাপি মনোনয়ন না পায় সেদিকে খেয়াল রাখার প্রতিশ্রুতি দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে জানালেন, নির্বাচিত সরকার কাঠামো ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয়। পরিষ্কার করেন, দ্রুত নির্বাচনের দাবি বিএনপির একটি রাজনৈতিক কৌশল। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। 1971 সালের 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরেও 90 এবং 24-এর মতো গণ অভ্যুত্থান দেখেছে বাংলাদেশ। দেখেছে তত্ত্বাবধায়ক সরকারের শাসন, দেখছে অন্তর্বর্তীকালীন সরকারের দেশ চালানো। তবে নির্বাচিত সরকার ছাড়া সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব নয় বলে পরিষ্কার দাবি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে যে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, যা গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি দরকার, রাষ্ট্রের জন্য দরকার, অর্থনীতি দরকার, সেই প্রতিষ্ঠানগুলোকে গত 15 বছরে একেবারে ভেঙে ফেলা হয়েছে। সুতরাং এই বিষয়গুলোর উপরে আমরা গুরুত্ব দিতে চাই, কিন্তু একই সঙ্গে আমাদের যেটা আমরা কমিট করছি জনগণের কাছে, মানুষের কাছে, যে আমরা অবশ্যই আমরা ডিফল্টারদেরকে যেন রেভলিউশন না পায় তার জন্য আমরা চেষ্টা করব, অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করব। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে শ্বেতপত্র ও অতঃপর শীর্ষক সিম্পোজিয়ামে বিএনপি মহাসচিব বলেন, দেশ সংস্কারের প্রয়োজন আছে। রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই দ্রুত নির্বাচন চায় বিএনপি। In office far too early, they will all be on your lap. Your finance minister will have a very serious. Well, they are wanting a 6-month target. That will be a very risky period. Sir, এটা হচ্ছে আমাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি। এই বিষয়ে আমি খুব বেশি কিছু বলতে চাই না। এটা কি স্ট্র্যাটেজি না ট্যাকটিক্স? আমি বলবো যে আপনি ট্যাকটিক্স বলতে পারেন, স্ট্র্যাটেজিও বলতে পারেন। দেশে নতুন করে ধান্দামির বন্দোবস্ত যেন না হয় সেদিকে খেয়াল রাখার পরামর্শ অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। এখন তো ওই যে বন্দোবস্ত শব্দটা খুব চালু হয়ে গেছে। আমি অবশ্য নিষ্পত্তি বলতাম, একসময় আমি বলতাম এটা রাজনৈতিক নিষ্পত্তির দরকার, তো এখন দেখি বন্দোবস্ত হয়েছে। তো এই বন্দোবস্তের ক্ষেত্রে দুটো কথা বলা হয়েছে। একটা বন্দোবস্ত হলো যে ডিল বেসড বন্দোবস্ত। এই ডিল বেসড বন্দোবস্তকে আমি বাংলা করেছিলাম ধান্দা ভিত্তিক বন্দোবস্ত। আরেকটা হলো যে আইন ভিত্তিক বন্দোবস্ত, ইনস্টিটিউশনাল ইত্যাদি। তো এই বন্দোবস্ত অপ্রাতিষ্ঠানিক থেকে প্রাতিষ্ঠানিকে যাওয়ার ক্ষেত্রে রাজনীতিবিদদের ভূমিকাটা কি হবে, এটা। এ সময় দেশের আর্থিক খাতের বেহাল দশার জন্য কেন্দ্রীয় ব্যাংকের দুর্বলতা আর গত সরকারের রাজনৈতিক হস্তক্ষেপকে দায়ী করেন প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর রেহমান সুবহান। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সাধারণ জনগণের উপর কর ও ভ্যাট আরোপের মতো অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। শনিবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে করা সংবাদ সম্মেলনে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শতাধিক পণ্যের উপর ভ্যাট ও সম্পূরক শুল্ক আরোপ এবং কিছু পণ্যের কর অব্যাহতি তুলে নেয় সাধারণ মানুষের উপর যে নেতিবাচক অর্থনৈতিক প্রভাব পড়ছে তা নিয়ে বিএনপি উদ্বিগ্ন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত ঋণখেলাপিদের অপরিশোধিত ঋণ পরিশোধে এবং পাচার করা টাকা ফিরিয়ে আনতে বাধ্য করা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রা ও রাজস্ব নীতি এবং বাজার ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপের অভাব রয়েছে দাবি করে মহাসচিব বলেন, এই অদক্ষতা ও সমন্বয়হীনতার মাশুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে। নীতিমালা প্রণয়নে সবার আগে জনগণের কথা বিবেচনায় নেয়ার অনুরোধ জানান মির্জা ফখরুল। সংবাদ সম্মেলনে বলা হয়, সহজ পন্থার পরোক্ষ কর আদায় করে রাজস্ব বাড়ানোর এনবিআরের পরামর্শ অযৌক্তিক। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, স্বৈরাচার ও ফ্যাসিস্টরা যেন সংসদে বসতে না পারে এবং কোনো রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত হতে না পারে তা প্রাধান্য দিয়ে সংস্কারের সুপারিশ করা হয়েছে।
দুপুরে কুমিল্লার বার্ডে ময়নামতি মিলনায়তনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত করে পরিচ্ছন্ন করতে হবে। যেসব দুর্বৃত্ত মানুষ খুন করেছে, বিচার বহির্ভূত হত্যা সহ বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করেছে এবং যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তারা যেন কোনো রাজনৈতিক দলে অন্তর্ভুক্ত হতে না পারে। আমরা সততার সাথে, নিষ্ঠার সাথে এই কাজটা করেছি। আমাদের রাজনৈতিক অঙ্গনটা যেন দুর্বৃত্তমুক্ত হয়, যে স্বৈরাচার ফ্যাসিস্টটা যেন ফিরে এসে আমাদের ওই সংসদে যেন তার আসন নিতে না পারে। যারা মানুষ খুন করেছে বা যারা বিচার বহির্ভূত হত্যা করেছে, যারা বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করেছে, যারা যে মানবতা বিরোধী অপরাধ করেছে, তারা যেন কোনো রাজনৈতিক দলের সাথে অন্তর্ভুক্ত না হতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোনো ব্যক্তি বন্দনা নয়, স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান তরুণ প্রজন্মের কাছে স্পষ্ট হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল ক্ষমতা গ্রহণের পর, ধর্ম বর্ণ নির্বিশেষে একইভাবে জাতিকে ঐক্যবদ্ধ করে দেশ গঠনে নিজেকে নিয়োজিত করেছিলেন তিনি। রাজনৈতিকভাবে জিয়াউর রহমান সফল ছিলেন বলেই তার অনুপস্থিতিতেও তার গড়া দলকে মানুষের মধ্যে ধরে রাখা সম্ভব হয়েছে। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর মিন্টো রোড এলাকায় শহীদ আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত যার গল্প আমাদের দর্শন শীর্ষক আলোচনায় ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন। জানান, মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন তিনি। তৎকালীন সেনাবাহিনীর সদস্যরা মুক্তিযুদ্ধের পক্ষে, এটি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়েই মানুষ জানতে পেরে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার শক্তি পেয়েছিল। আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন সময় এসেছে দেশের স্বাধীনতা রক্ষা করা বা স্বাধীনতা ছিনিয়ে আনার, আমরা যখন দেখেছি সময় এসেছে দেশের মাটিকে রক্ষা করা শত্রুর কবল থেকে, আমরা যখন দেখেছি যে সময় এসেছে দেশের মানুষকে রক্ষা করা, দেশের মাটি সার্বভৌমত্ব রক্ষা করা, সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছেন। মুক্তিযোদ্ধা যারা ছিলেন, যারা যুদ্ধ করেছেন, তাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন, উজ্জীবিত করেছেন মানুষকে মুক্তিযুদ্ধে এগিয়ে আসার জন্য। এবং একজন সৈনিক হিসেবে যা দায়িত্ব, সেই দায়িত্ব উনি সর্বোচ্চ দিয়ে উনি পালন করেছেন। তারেক রহমান বলেন, ক্ষমতা গ্রহণের পর দলমত ও জাতি বর্ণ ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ করাই ছিল জিয়াউর রহমানের মূল লক্ষ্য। বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে তিনি যে অবদান রেখে গেছেন তা অনন্তকাল মনে রাখবে দেশের মানুষ। উনি যে আদর্শ দিয়েছেন, যে 19 দফা দিয়েছেন, সেগুলোর মাধ্যমে উনি মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন, জাতিকে বিভক্ত না করে। পূর্বে আমরা দেখেছি, উনি দায়িত্ব গ্রহণের আগে আমরা দেখেছি বিভিন্ন রকম থিওরি দিয়ে জাতিকে বিভক্তির চেষ্টা হয়তো করা হয়েছিল, কিন্তু উনি চেষ্টা করেছেন সকল জাতিকে বাংলাদেশি বলতে যাদেরকে বোঝায়, বাংলাদেশ, এখানে আলোচকবৃন্দ আলোচনা করেছেন। স্বাভাবিকভাবে একটি দেশের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ থাকতেই পারেন, থাকাটাই স্বাভাবিক। উনি চেষ্টা করেছেন সকলকে এক জায়গায় নিয়ে আসার জন্য, এবং সবচেয়ে সেটি ধর্ম বর্ণ সকল কিছুর উপরে গিয়ে উনি একটি পরিচয় দিয়েছিলেন, আমরা বাংলাদেশি। অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শিশুদের জন্য জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। আজ স্মৃতিচারণ করতে গিয়ে আমার মনে পড়ে শৈশব ও কৈশোরে জাতীয় শিশু সংগঠন ও শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নতুন কুড়িতে অংশগ্রহণের দিনগুলো। সেই দিনগুলিতে শ্রদ্ধেয়া মাতা বেগম খালেদা জিয়া এবং শ্রদ্ধেয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাদেরকে পেয়েছি কয়েকটি অনুষ্ঠানে। তাদের উৎসাহ, অনুপ্রেরণা আমার মতো আরো অনেক শিশু কিশোরদের চলার পথের পাথেয়। ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার করেন বক্তারা। মহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।
ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সরকার অবিবেচকের মতো কর বাড়াচ্ছে। অর্থনৈতিক সংস্কারের চেয়ে সরকারের প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সেক্টরে বেশি মনোযোগ বলেও অভিমত তার। রাজধানীতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত এক সিম্পোজিয়ামে তিনি কথা বলেন। এদিকে প্রত্যক্ষ ও পরোক্ষ কর আদায়ে এনবিআরকে আরও জোর দেওয়ার তাগিদ দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রিপোর্ট ওবায়দুল্লাহ মামুনের। অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে নানামুখী পদক্ষেপের পাশাপাশি অর্থনৈতিক শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে। তবে কমিটির প্রতিবেদন নিয়ে বিতর্ক রয়েছে সরকারের ভেতরেও। সামনের বাজেট ও অর্থনৈতিক নানা সংকট নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে সিম্পোজিয়ামে শ্বেতপত্র প্রণয়ন কমিটি দিনব্যাপী অনুষ্ঠানে উঠে আসে এসব কথা। এতে অংশ নেন রাজনৈতিক, ব্যবসায়ী, গবেষক, আমলা সহ দেশি বিদেশি দাতা সংস্থার প্রতিনিধিরাও। দেশের অর্থনীতি এখনো টালমাটাল, দাবি অর্থনীতিবিদদের। পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে সরকারের তাগিদও দেখছেন না বলেও জানান তারা। আমরা কেন আমাদের দেশ থেকে টাকা যেটা বাইরে গেছে সেটা ফেরত আনতে পারবো না, এবং সেই জন্য আমরা বলেছি যে বাজেটে যথেষ্ট পরিমাণে এটার জন্য বাজেটারি অ্যালোকেশন থাকতে হবে। সরকার একদিকে ভ্যাট বাড়াচ্ছে, অন্যদিকে গত 15 বছরে দেশের 40% অর্থ লোপাটে অভিযুক্ত আমলাদের তুষ্ট করতে আবারও মহার্ঘ ভাতা দিচ্ছে বলে অভিযোগ ছাত্র প্রতিনিধিদের। বেশিরভাগ মানুষের জীবন কিন্তু এখন একটা লোয়ার ইনকাম কান্ট্রির মতো হয়ে গেছে, এবং যে সিরিয়াস লেভেলের ইনকাম ডিসপ্যারিটি, এটাই কিন্তু আমাদের ইকোনমিতে যে আপনারা বাজেট তৈরি করছেন, আপনারা কিন্তু প্রতি ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স দেখে হচ্ছে জাজ করছেন, বাট এই স্ট্যাটিস্টিক্সের সাথে আসলে গ্রাউন্ড রিয়েলিটির আমি খুব কম মিল পাই। সংকট সমাধানে অর্থনৈতিক সংস্কারে সরকারকে আরও মনোযোগের তাগিদ দেন শ্বেতপত্র প্রণয়ন কমিটি প্রধান। অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা না আনা গেলে সাধারণ মানুষ ধৈর্যহারা হবে বলে মন্তব্য তার। আমরা দেখে আশ্চর্য হয়ে গেছি কিভাবে অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছিল। যে কোনো একটি দেশে যদি আপনি কর সংগ্রহ করতে চান, তাহলে ক্রমান্বয়ে তাকে প্রত্যক্ষ করের কাছে নিয়ে যাবেন। আমরা দেখলাম না কোনো প্রত্যক্ষ কর আহরণের জন্য কোনো পরিকল্পনা। যারা টিআইএন আছে কিন্তু যারা ট্যাক্স দেয় না, তাদের প্রতি কি আচরণ করা হবে তার কিন্তু কোনো পরিকল্পনা এলো না। গত 15 বছরে সমাজে বৈষম্য তৈরি হয়েছে বলেই আন্দোলন হয়েছে মন্তব্য করে বাণিজ্য উপদেষ্টা বলেন, নীতি পরিবর্তনের মাধ্যমে এই বৈষম্য দূর করা হবে। ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্সের এই কম্বিনেশনটা শুধু অনলি ডাইরেক্ট ট্যাক্সের উপরে ডিপেন্ড করাটা মেবি ফর এ ম্যাচিউরড ইকোনমি ইজ ভেরি গুড। সমাজের বৈষম্যগুলো আমাদেরকে নীতির মাধ্যমে দূর করতে হবে। অর্থনৈতিক মন্দার মধ্যেও গেল ডিসেম্বরে ব্যাংকগুলো কিভাবে লাভবান হয়েছে তা খতিয়ে দেখা উচিত বলেও মন্তব্য করেন তিনি। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বাণিজ্য উপদেষ্টা এস.কে. বশিরউদ্দিন জানিয়েছেন, টিসিবির 1 কোটি কার্ডধারীর মধ্যে 37 লাখই ভুয়া কার্ডধারী রয়েছে। শনিবার রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত সিম্পোজিয়ামে তিনি এই মন্তব্য করেন। 30 লক্ষ বাদ পড়েছে, তাদেরকে আমরা তো আবার 1 কোটি ম্যান্ডেট আছে, সো ওয়াই কান্ট উই এক্সপ্যান্ড ইট? এন্ড এট দ্য সেম টাইম এই ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার যেটা আছে এটাকে যদি আমরা রিস্ট্রাকচার করতে পারি, এবং টিসিবির পণ্যের অনেকদিন মূল্য সমন্বয় করা হয়নি, এটা একটা পলিটিক্যালি সেন্সিটিভ ডিসিশন মেবি, বাট সিন্স উই আর নট পলিটিশিয়ান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করতে চাই। নবীন উদ্যোক্তারা যেন বিনিয়োগ নিয়ে বিপদে না পড়েন, নিরাপদে যেন কাজ করতে পারেন, তা নিশ্চিতে কাজ করছে সরকার। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 15 জন নবীন উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা কথা বলেন। উদ্যোক্তারা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠার সংগ্রামের গল্প বলেন। উদ্যোক্তারা গ্রামীণ টেলিকম ট্রাস্ট ও গ্রামীণ ট্রাস্টের সামাজিক ব্যবসা প্রসারে নবীন উদ্যোক্তাদের জন্য গৃহীত কর্মসূচির প্রচার প্রসারণা বাড়ানোর পরামর্শ দেন। উদ্যোক্তাদের বিনিয়োগের পাশাপাশি উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রতি তারা আহ্বান জানান। বৈঠকে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, গ্রামীণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক তাসমিনা রহমান, গ্রামীণ টেলিকম ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান।
সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন, সামঞ্জস্য না থাকা বা পরস্পর বিরোধী নীতিমালার কারণেই দেশের অর্থনীতিতে অনেক ক্ষতি হচ্ছে। শনিবার রাজধানীতে প্রবাসী আয় বৃদ্ধিতে করণীয় নিয়ে এক সেমিনারে ডক্টর ফাহমিদা খাতুন এসব কথা বলেন। অনুষ্ঠানে আন্তর্জাতিক অভিবাসী দিবস বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দেওয়া হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, প্রবাসীরা গেল বছর ২৭ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছে। অভিবাসনের মাধ্যমে দেশের কর্মক্ষম ২৫% মানুষের কর্মসংস্থান হয়। প্রবাসীদের সোনার ডিম পাড়া হাঁস হিসেবে অভিহিত করে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, রাষ্ট্র তাদের দিকে যথাযথ খেয়াল রাখছে না। জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে রাজনৈতিক দল সহ অংশীজনদের কাছ থেকে মতামত নেবে সরকার। এই ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবার সর্বদলীয় সংলাপের পর গণ অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দল সহ সকল অংশীজনের কাছ থেকে অভিমত নেওয়ার সিদ্ধান্ত হয়। মাহফুজ আলম উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কার্যালয় এই ঠিকানায় আগামী ২৩ জানুয়ারির মধ্যে চিঠি মারফত অভিমত জানানো যাবে। দল ও ব্যক্তি সহ বিভিন্ন উৎস থেকে আসা অভিমত পর্যালোচনা করে একটি সর্বজন গ্রাহ্য ঘোষণাপত্র তৈরি করা হবে এবং জনগণের উপস্থিতিতে তা ঘোষণা করা হবে বলে জানা গেছে। শেখ হাসিনার পতনের ঘটনাকে কেন্দ্র করে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র করতে জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন দল ও সংগঠন দাবি জানিয়ে আসছে। এই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ঘোষণাপত্র নিয়ে সংলাপ করেন। এতে আরও আলাপ আলোচনা করে ও মতামত নিয়ে ঘোষণাপত্র করার পরামর্শ আসে। ওই সংলাপের পর সাধারণ মানুষ সহ সবার মতামত নেয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিতের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত মার্চ ফর জাস্টিস কর্মসূচি শেষে এক সমাবেশে এই দাবি জানান বক্তারা। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলেও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সংগঠনটির সদস্যদের গ্রেফতার করা হয়নি। ঢাকা ও জাহাঙ্গীরনগর সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হলেও ৫ মাস পেরিয়ে গেলেও প্রতিবেদন প্রকাশ করা হয়নি। এই সুযোগে ছাত্রলীগের সন্ত্রাসীরা দেশ বিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। একই সাথে সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্ডারগ্রাউন্ড রাজনীতি নিষিদ্ধের দাবি জানান রাকিবুল ইসলাম। ছাত্রলীগকে শুধুমাত্র নিষিদ্ধ করে একটি দায় সারা বিচারের কাজ করে এই ফ্যাসিস্টদের অন্যতম সহযোগী ছাত্রলীগকে ঢাকা পড়ে যাবে। মার্চ ফর জাস্টিস থেকে বলতে চাই, আপনারা অনতিবিলম্বে ছাত্রলীগের সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করবেন। তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে এবং যারা জড়িত তাদের ছাত্রত্ব বাতিল সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বৈষম্যহীন সমাজ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত এবং দেশে ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর জামায়াতের যৌথ কর্মী সম্মেলনে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, তরুণরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে সমাজ থেকে দুঃশাসন ও দুর্নীতির কবর রচনার জন্য। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজির সাথে জড়িতদের এগুলো ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, না হলে শহীদদের আত্মা কষ্ট পাবে। 15 বছর পর রাজশাহীতে প্রকাশ্যে কর্মী সম্মেলন করল জামায়াতে ইসলামী। এর আগে 2008 সালের 8 ফেব্রুয়ারি রাজশাহীতে সবশেষ কর্মী সম্মেলন করে দলটি। আল্লাহর হাবিব বলেছেন, খায়রুন নাস মাইয়ানফাউন নাস, মানুষের মধ্যে তারাই উত্তম যারা মানুষের কল্যাণে সবসময় ব্যস্ত থাকে। আল্লাহ যেন এই তৌফিক আজীবন কিয়ামত পর্যন্ত আমাদেরকে দেয়। সম্মানিত ভাইরা, সেই সাহেবের সেই কল্যাণ রাষ্ট্র বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, ঘুষ মুক্ত একটি ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়েই আমরা মানবিক বাংলাদেশ করতে চাই। জুনের মধ্যে পুঁজিবাজারকে ভালো অবস্থানে নেয়ার কথা জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম। বিগত 15 বছরের সমস্যাগুলো এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে জানিয়ে বলেন, দ্রুত প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা ফিরাতে কাজ করা হচ্ছে। শুভ মাহফুজের রিপোর্টে বিস্তারিত। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার 1 বছর পরই ভয়াবহ পতনে পড়ে দেশের পুঁজিবাজার। এরপর বিগত সরকারের 15 বছরের নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হলেও ঘুরে দাঁড়াতে পারেনি পুঁজিবাজার।
এবার বিনিয়োগকারীদের প্রত্যাশা ছিল পরিবর্তিত পরিস্থিতিতে গতিশীলতা ফিরবে শেয়ার বাজারে, কিন্তু সেখানেও গুড়ে বালি। এমন বাস্তবতায় শনিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মনিরুল ইসলামের সাথে মতবিনিময়ে বসেন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম। সিএমজেফ টক শিরোনামের এই সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ডিএসই এর চেয়ারম্যান। এ সময় তিনি জানান, রাজনৈতিক চাপ ও নিয়ন্ত্রক সংস্থার অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের কারণে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গত 15 বছরে পুঁজিবাজার কার্যকর ভূমিকা রাখতে পারেনি। বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট ভীষণভাবে সংকুচিত এবং এর যে আমাদের অর্থনীতিতে ভূমিকা রাখার কথা সেটা রাখতে পারেনি এখন পর্যন্ত, এবং গত 15 বছরে বরং আমরা ক্রমাগত পিছিয়ে গেছি, যেখানে আমাদের আশেপাশের দেশগুলোতে আমরা দেখেছি যে তারা কিন্তু অনেকটা এগিয়ে গেছে পুঁজিবাজারকে ডেভেলপ করার জন্য। আগামী জুনের মধ্যে দেশের পুঁজিবাজারকে ভালো অবস্থানে নেয়ার ব্যাপারে আশাবাদী ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান। জানান, সংস্কারের পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে এরই মধ্যে নেয়া কিছু পদক্ষেপের কথা। শর্ট টার্মে কি করা উচিত, একটা হচ্ছে যে ট্যাক্সে কি ধরনের একটা বেনিফিটস, ফিসক্যাল পলিসির জায়গায় কি করা উচিত। দ্বিতীয়ত, খুব দ্রুত কিছু ভালো শেয়ারকে আমরা কিভাবে মার্কেটে আনতে পারি। তৃতীয়ত, কিছু কিছু প্রতিষ্ঠান আপনারা জানেন যে নেগেটিভ ইকুইটির কারণে এই মুহূর্তে ঢুকছে, সেখানে কি করা সম্ভব, সরকার থেকে কি সহযোগিতা আনা সম্ভব। এবং চতুর্থত, আমাদের অতীতে যেটা সবচেয়ে বড় দুর্বলতা ছিল, ইনসাইডার ট্রেডিং অ্যান্ড ম্যানিপুলেশন, সেই জায়গাটাতে জিরো টলারেন্স রাখা। এই মুহূর্তে ডিএসইতে সরকার বা অদৃশ্য শক্তির কোনো হস্তক্ষেপ নেই বলেও জানান ডিএসই চেয়ারম্যান। তো এই সময়টাতে আমরা কোনো ধরনের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে এমন খবরকে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমের মন গড়া বলে দাবি করেছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। তিনি বলেন, বেগম জিয়ার চিকিৎসার সার্বিক বিষয় নিয়ে শনিবার আপডেট ব্রিফিং দেওয়ার কথা ছিল, পরে তা বাতিল করা হয়। তবে চিকিৎসার বিষয়ে রবিবার ব্রিফিং করা হতে পারে। উনার এক্স্যাক্টলি মানে হেলথের যে, কারণ একদিনে তো উনি ওভারনাইট কোনো ডাক্তারের, কারণ একটা জিনিস যদি আপনি খাইলে ব্লাডে দিতে হইলে 12 ঘন্টা লাগে, 14 ঘন্টা লাগে। তো মেডিসিন চলছে, এখন ইমপ্রুভমেন্ট আল্লাহ যদি আমাদের সবার দোয়া কবুল করে, তাহলে আলহামদুলিল্লাহ বাংলাদেশে উনি ফিরবেন, এতে তো কোনো সন্দেহ নেই। আল্লাহর কাছে তো সবচেয়ে প্রিয় হচ্ছে যে দোয়া করা, মার জন্য দোয়া করা। আমাদের নেত্রী, আমাদের মা মাদার অফ ডেমোক্রেসি যেটা আমরা, ওনার জন্য আমরা আপনাদের মাধ্যমে আমরা সবার কাছে দোয়া কামনা করছি। পবিত্র কাবা শরীফের সাবেক ইমাম ও বর্তমান সিনিয়র মুহাদ্দিস শায়েখ ডক্টর হাসান বিন আব্দুল হামিদ বুখারী বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবশেষ নবী হিসেবে না মানলে ঈমান থাকবে না। সিরাজদিখানে আজমতে কোরআন ও শানে রিসালাত আন্তর্জাতিক সম্মেলনে 2025 সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। বিস্তারিত ফজলে রাব্বির রিপোর্টে। মুন্সিগঞ্জ জেলায় অনুষ্ঠিত হল আজমতে কোরআন ও শানে রিসালাত আন্তর্জাতিক সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিত্র কাবা শরীফের সাবেক ইমাম ডক্টর হাসান বুখারী। সম্মেলনে যোগ দেন মুন্সিগঞ্জ ছাড়াও বিভিন্ন এলাকার বহু মানুষ। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হাসান বুখারী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে না মানলে ঈমান থাকবে না। إيمانه برسول الله صلى الله عليه وسلم إلا إذا آمن وصدق وأيقن أنه خاتم النبيين ولا رسول، فمن لم يؤمن بذلك ما آمن به عليه الصلاة والسلام। কালেমা শাহাদাতের গুরুত্ব তুলে ধরে হাসান বুখারী বলেন, কালেমা শাহাদাত পড়ে আল্লাহ ও আল্লাহর প্রেরিত রাসূলের ওপর ঈমান এনে আমরা ইসলামে ঢুকেছি। شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله صلى الله عليه وآله وسلم أعظم أركان الإسلام وأولها، لا يدخل المرء في الإسلام بغيرها ويخرج من الإسلام من أخل بها، فهي أعظم أركان الإسلام وأولها على الإطلاق। রাজানগর ইউনিয়নে জামিয়া ইসলামিয়া হালিমা মধুপুর মাদ্রাসা ময়দানে সম্মেলনে সভাপতিত্ব করেন আমিরে খতমে নবুয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ ও এর প্রতিষ্ঠাতা মহাপরিচালক পীর সাহেব আল্লামা আব্দুল হামিদ। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।
সেনাবাহিনীকে ধ্বংসের পেছনে শেখ হাসিনার হাত ছিল বলেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বিকেলে নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে ৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশ সশস্ত্র বাহিনী সংস্কার কমিশন গঠন শীর্ষক আলোচনায় এই মন্তব্য করেন তিনি। এ সময় মাহমুদুর রহমান বলেন, বিডিআর বিদ্রোহের মাধ্যমে সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছে শেখ হাসিনা এবং সেই কাজে সেনাবাহিনীর একটি অংশ সাহায্য করেছে। সব ধরনের লোভ লালসা ও ভয় ভীতি প্রদর্শন ছাড়াই সেনাবাহিনীকে নতুনভাবে গড়ে তোলার আহ্বান জানান আমার দেশ সম্পাদক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইনজীবী, কূটনীতিক ও রাজনীতিবিদরা। ৭৫ সালে তার পিতার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, বাকশাল শাহীর পতন ঘটিয়েছিল এবং তখন তিনি সেনাবাহিনীকে ক্ষমা করতে পারেন নাই। তারই প্রমাণ হচ্ছে ১৯৯২ সালে তিনি ভারতীয় হাইকমিশনারকে বলছেন সেনাবাহিনীর বিরুদ্ধে সারা বিশ্বে প্রোপাগান্ডা চালানোর জন্য। তো সেখান থেকেই তার যে সেনাবাহিনীকে ধ্বংস করাই যে তার উদ্দেশ্য ছিল সেটা পরিষ্কার হয়ে যায়। আমলাতন্ত্রের সংস্কার না হলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বক্তারা। আন্তঃক্যাডার বৈষম্য দূরীকরণ নিয়ে আয়োজিত সেমিনারে তারা একথা বলেন। বক্তারা বলেন, ক্যাডার বৈষম্য নিরসনের জন্য স্বাধীন কমিশন গঠন করতে হবে। যারা জনগণের ট্যাক্সের টাকা খায় তাদের জন আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে হবে। সেমিনারে বক্তারা অভিযোগ করেন, প্রশাসন ক্যাডারের হাতে ক্ষমতাকে কেন্দ্রীভূত করতে গুচ্ছ ক্যাডারের প্রস্তাব করা হয়েছে। এটা মানা হবে না বলে জানান তারা। সাময়িক বরখাস্ত করে দাবি দেওয়া দাবিয়ে রাখা যাবে না বলে হুঁশিয়ার দেন। ২০১৮ সালের নির্বাচনে রাতের ভোটের জন্য জড়িত প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ও ডিসিএসপিদের বিচারের দাবি জানান সেমিনারের বক্তারা। ব্যবসা বাণিজ্য সহ আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। বৈষম্য দূরীকরণে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, শিক্ষক সমাজের ন্যায্য দাবি আদায়, শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা সহ নানা দাবিতে আয়োজন করা হয়েছে জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সম্মেলন ২০২৫। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সম্মেলনে শিক্ষক ফোরামের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবিগুলো তুলে ধরা হয়। এতে বক্তারা দ্রুত শিক্ষা সংস্কার কমিশন গঠন এবং কমিশনে আলেমদের অন্তর্ভুক্তির দাবি জানান। অনেক উচ্চ শিক্ষিত রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবসায়িক সম্মেলন ২০২৫ হয়েছে। সম্মেলনে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মহসিন মিয়া এবং পর্ষদ অডিট কমিটির চেয়ারম্যান শেখ আশরাফুজ্জামান, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল করিম। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মোশাররফ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সম্মেলনে সব শাখার ব্যবস্থাপক, উপশাখা ইনচার্জ, প্রধান কার্যালয়ের সব বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শাখা ও উপশাখার ডিসেম্বর ২০২৪ ভিত্তিক সব ব্যবসায়িক লক্ষ্যমাত্রার খাত ভিত্তিক অগ্রগতির মূল্যায়ন ও বিশ্লেষণের পাশাপাশি ২০২৫ সালের কর্মপরিকল্পনা এবং ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের রূপরেখা নিয়ে আলোচনা করা হয়। বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুক্রবার দিনব্যাপী লার্জেস্ট ব্যাংকিং নেটওয়ার্ক বিজনেস কনফারেন্স শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করে ১৪০০-র বেশি শাখা উপশাখা নিয়ে দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। বরিশাল এবং ফরিদপুর জোনের ১৬টি শাখা এবং ৯৬টি উপশাখার ৩৫০ শতাধিক কর্মীদের নিয়ে দিনব্যাপী এই বিজনেস কনফারেন্সটি হয়। আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মেহমুদ হোসেন, পরিচালক এফতাদুল ইসলাম আমানত সংগ্রহ, লোন প্রদান ও রিকভারিতে সাফল্য অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় সংশ্লিষ্ট কর্মীদের সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, হেড অব অপারেশনস হেলাল আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শনিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে ইসলামী ব্যাংকের দুদিনব্যাপী ব্যবসায়ী উন্নয়ন সম্মেলনের উদ্বোধন হয়েছে। ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল মাসুদ প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ মনিরুল মাওলা। বক্তারা বলেন, ২০২৪ সালে নানান চ্যালেঞ্জ অতিক্রম করেও ইসলামী ব্যাংক সব ব্যবসায়িক সূচকে শীর্ষ স্থান ধরে রেখেছে।
দেশের আমদানি রফতানি বাণিজ্যের প্রায় 9 ভাগ এই ব্যাংকের মাধ্যমে পরিচালিত হয় বলে জানান বক্তারা। ব্যাংকটি প্রায় 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে বলেও জানান বক্তারা। অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের উইং ও ডিভিশনের প্রধান সহ ঊর্ধ্বতন নির্বাহী, 16টি জোনের জোন প্রধান ও 8টি কর্পোরেট শাখা সহ 400টি শাখার ব্যবস্থাপকরা অংশ নেন। বাংলাদেশের টেক জায়ান্ট এবং সেরা ব্র্যান্ড ওয়ালটনের ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের আয়োজনে হয়ে গেল পার্টনার্স টুগেদার 2025 শীর্ষক সম্মেলন। সকালে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক পার্কে সম্মেলন উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি চেয়ারম্যান SM শামসুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুল আলম। এতে ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত প্রায় 1000 ব্যবসায়িক অংশীদার সহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের বিক্রয় প্রতিনিধি, কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সদস্যরা অংশ নেন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের দিনব্যাপী এই সম্মেলন। আমিরে হেফাজত আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, যারা দেশে ইসলামী বিধান প্রতিষ্ঠার কাজ করছেন, হেফাজতে ইসলাম তাদের সাথে আছে। জামায়াতে ইসলামীকে তিনি ইসলামী দল বলে মনে করেন না বলেও জানান। আমিরে হেফাজত আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী রাতে কক্সবাজার প্রেস ক্লাব পরিদর্শনকালে একথা বলেন। দাবি দিবস উপলক্ষে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে নির্মাণ শ্রমিকদের 12 দফা দাবিতে সমাবেশ করেছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম। সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন সহ অনেকে। আইএলও কনভেনশন 2021 অনুযায়ী শ্রমিকদের সুযোগ সুবিধা দেওয়ার দাবি জানান বক্তারা। মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025-এর চ্যাম্পিয়ন হল সংবাদ ভিত্তিক টিভি চ্যানেল নিউজ 24। গুলশান 2-এ দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেডের আয়োজনে সংস্থাটির নিজস্ব চত্বরে টুর্নামেন্টের ফাইনাল খেলায় বাংলাদেশ প্রতিদিনকে হারিয়ে শিরোপা জয় করে প্রতিষ্ঠানটি। ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন নিউজ 24-এর 2 খেলোয়াড় নূরে আলম সিদ্দিকী এবং ফায়াজের হাতে ট্রফি তুলে দেন মিডিয়াকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাডকোর সভাপতি অঞ্জন চৌধুরী। উপস্থিত ছিলেন মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডু সহ এসকর গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল, অনলাইন সংবাদ মাধ্যম, রেডিও সহ বিভিন্ন মাধ্যমের 33টি প্রতিষ্ঠান থেকে একটি করে দল মোট 67টি ম্যাচে টুর্নামেন্টটিতে প্রতিদ্বন্দ্বিতা করে। রাজধানীতে সংবাদ সম্মেলন করেছে ডেল্টা হেলথ কেয়ার রামপুরা লিমিটেড। নিরপরাধ এক চিকিৎসক সহ 2 কর্মকর্তা 2 নিরাপত্তা প্রহরীকে হত্যা মামলার আসামি করে কারাগারে পাঠানোর প্রতিবাদে এই সংবাদ সম্মেলন করেন ডেল্টা হেলথ কেয়ার রামপুরা লিমিটেডের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, গত বছরের 19 জুলাই প্রতিষ্ঠানের সামনে এক পথচারী গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় গতকাল সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের নামে তাদের হাতিরঝিল থানায় নিয়ে যাওয়া হয়। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী উদ্যোক্তা কুতুবুদ্দিন আহমেদকে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে তিমুর লেস্তের অনারারি কাউন্সিল হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় মন্ত্রণালয়ের চিফ অব প্রোটোকল খন্দকার মাসুদুল আলম কুতুবুদ্দিন আহমেদের কাছে এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি হস্তান্তর করা হয়। এর আগে তিমুর লেস্তের সরকার বাংলাদেশে কুতুবুদ্দিন আহমেদকে তাদের অনারারি কাউন্সিল হিসেবে নিয়োগ দেয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার খেলার সংবাদ। বিসিবির প্রস্তাবিত গঠনতন্ত্র সংশোধনের সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত সকল ধরনের ক্রিকেট বয়কটের সিদ্ধান্ত নিল ঢাকার ক্লাবগুলো। এর ফলে পিছিয়ে গেল ঢাকা ফার্স্ট ডিভিশন লিগ। গঠনতন্ত্র সংশোধন কমিটির প্রধান নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগ দাবি করেছেন তারা। শনিবার বিসিবি সভাপতির হাতে স্মারকলিপি জমা দেয় ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন। মনির হোসেন খানের রিপোর্ট। গঠনতন্ত্র সংশোধন খসড়া প্রত্যাহারের দাবিতে বিসিবি সভাপতির সাথে দেখা করেন ঢাকার ক্লাব কর্মকর্তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব ধরনের লিগ বয়কটের সিদ্ধান্ত নেয় ক্লাবগুলো, যে কারণে স্থগিত করা হয়েছে প্রথম বিভাগ লিগের ট্রফি উন্মোচন অনুষ্ঠান। আমাদের বিরুদ্ধে যেই সব ষড়যন্ত্রমূলক কার্যক্রম চলতেছে, এগুলি বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ক্রিকেটের সাথে নাই এবং ভবিষ্যতেও থাকবো না। আমরা সত্যি অবাক হয়েছি যে কমিটি থেকে যেই সব জিনিস পাশ হয়েছে
এখন পাশনে প্রস্তাব করা হয়েছে, বোর্ড প্রেসিডেন্টই জানে না। আমরা এখন তো বসার তো কোনো সুযোগ নাই, ওনারা খসড়া তৈরি করে এটা বাতিল করলে বসবো, অবশ্যই বলবো। যদিও সিসিডিএম চেয়ারম্যানের দাবি স্থগিত নয়, লিগের সময় পরিবর্তন করা হয়েছে। আমরা একটা সিদ্ধান্তে আসছি, সেটা হচ্ছে যে ওনাদের ডিসকাশন এবং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর বেস করে আমরা নতুন করে ট্রফি আনভিলিং আর লিগ ওপেনিং এর ডেটটা দিয়ে দিব। না, স্থগিত বলার কোনো সুযোগ নাই, এটা একটু পিছাচ্ছে। নতুন গঠনতন্ত্র যে খসড়া আছে সেখানে তো সিসিডিএম কে বিলুপ্ত করার একটা প্রস্তাবনা আছে। এটা আমি জানি না, আমি এটা দেখিনি, আমি এটা দেখিনি, পড়িনি। বোর্ডের কাছে ক্লাব কর্মকর্তাদের 3 দাবি: গঠনতন্ত্র সংস্কারের খসড়া বাতিল, সংস্কার কমিটি বাতিল, পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগ। ক্রিকেটকে অস্থিতিশীল করার জন্য যা যা করার সেটা ওটার ভিতরে আছে। তো আমরা স্পষ্ট দাবি করেছি যে এই অ্যামেন্ডমেন্ট যেটা করা হয়েছে এটা বাতিল করতে হবে ইমিডিয়েট, এবং যে কমিটিটা করা হয়েছে সেটাকেও বাতিল করতে হবে, এবং পাশাপাশি অ্যামেন্ডমেন্ট কমিটির যে প্রধান ওনারও পদত্যাগ দাবি করা হয়েছে। ক্লাব কর্মকর্তারা জানান, সব সিদ্ধান্ত একাই নিয়েছেন ফাহিম, বোর্ড সভাপতি জানতেন না কিছুই। বিষয়টি ভালোভাবে জেনে তারপর মন্তব্য করতে চান ফারুক আহমেদ। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। ক্রিকেট জয় দিয়েই অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। মালয়েশিয়ার বাঙ্গিতে নেপালকে 52 রানে গুটিয়ে দিয়ে 5 উইকেটে জিতেছে বাংলাদেশ। এই জয়ে সুপার 6 পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ জুনিয়র নারী দল। টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠিয়ে চেপে ধরে বাংলাদেশ। জুনিয়র টাইগার্সদের বোলিং তোপে 3 রানে প্রথম এবং 30 রানে পঞ্চম উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় নেপাল। এরপর নিশিতা আক্তার নিশি, ফাহমিদা চয়া, আনিসা আক্তার সোবা ও জান্নাতুল মাওয়াদের বোলিং তোপে 10 বল আগে 52 রানে অল আউট হয় নেপাল। দলের পক্ষে মাত্র 2 জন ব্যাটার ডাবল ফিগারে পৌঁছাতে পেরেছেন। বাংলাদেশ বোলিংয়ে জান্নাতুল মাওয়া 11 রানে 2 উইকেট নিয়ে সফলতা দেখান। তবে 53 রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে 11 রানে 3 উইকেট হারিয়ে বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। যদিও সাদিয়া ইসলামের 16 এবং অধিনায়ক সুমাইয়া আক্তারের 12 রানে 40 বল আগেই জয় নিশ্চিত করে বাংলাদেশ অনূর্ধ্ব-19 নারী দল। 16 দলের এই টুর্নামেন্টের ডি গ্রুপে বাংলাদেশকে নেপাল ছাড়াও আরও খেলতে হবে অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে। গ্রুপের অন্য ম্যাচে স্কটল্যান্ডকে 48 রানে বেঁধে ফেলে 9 উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। প্রতি গ্রুপ থেকে 3টি করে দল সুপার 6 পর্বে খেলবে। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। চাপাই সীমান্তে বাংলাদেশ ভারত উত্তেজনা, স্থানীয়দের সংঘর্ষ, অন্তর্বর্তী সরকারকে নাজুক করার অপচেষ্টা, অভিমত নিরাপত্তা বিশ্লেষকদের। এবার ঋণ খেলাপিদের মনোনয়ন দেবে না বিএনপি, জানালেন মির্জা ফখরুল। ফ্যাসিস্টদের সংসদে যেতে না দেওয়ার আহ্বান বদিউল আলম মজুমদারের। ব্যক্তিবন্দনা নয়, স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান তরুণ প্রজন্মের কাছে স্পষ্ট হবে, বলেছেন তারেক রহমান। সরকার অবিবেচকভাবে কর বাড়াচ্ছে, বলেছেন দেবপ্রিয় ভট্টাচার্য। টিসিবির 1 কোটি কার্ডধারীর 37 লাখই ভুয়া, জানালেন বাণিজ্য উপদেষ্টা। ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার এখনো না হওয়ায় ক্ষোভ ছাত্রদলের। দুর্নীতি চাঁদাবাজি বন্ধ না হলে শহীদদের আত্মা কষ্ট পাবে, বলেছেন জামাতের আমির। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি।